আজকের ভিডিওতে দেখাবো কোথায় ঘুরতে গেলাম, কি কি খেলাম সেটা নিয়েই আজকে বলবো। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, নওমিস ব্লগে সকলকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। একটা ছুটির দিন আমরা বের হয়ে গিয়েছিলাম ঘুরতে। তো প্রথমেই চলে এসেছিলাম মেট্রো স্টেশনে। তো ওইখান থেকে আমরা মেট্রোতে করে তারপরে চলে যাচ্ছিলাম সচিবালয় পর্যন্ত। এরপরে আমরা নেমে গিয়েছিলাম সচিবালয়ে, ওইখান থেকে গুলিস্তানে। আর ওই তো দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররম মসজিদ। তো তারপরে আমরা রিকশায় উঠে পড়ি আহসান মঞ্জিলের উদ্দেশ্যে। তো এই তো পুরান ঢাকার অলিগলি দিয়ে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস। ঢাকার প্রাচীন অন্যান্য স্থাপনার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ স্থাপনা হিসাবে আহসান মঞ্জিলকে বিবেচনা করা হয়। আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধশালা। আজকে আমরা আহসান মঞ্জিল নিয়েই দেখাবো। নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসাবে পরিচালিত হচ্ছে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামক একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরে তার পুত্র শেখ মতিউল্লাহ ফরাসি বণিকদের কাছে এই ভবনটি বিক্রি করে দেন। তারপর 1830 সালে নবাব গনিউল্লাহর পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন। প্রাসাদটি নির্মাণ শুরু করেন। আর এই প্রাসাদটি নির্মাণ করতে সময় লেগেছিল দীর্ঘ 13 বছর। আর তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামে নামকরণ করেন আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলের দোতলার ভবনের মেঝে তৈরি করেছিলেন মার্বেল পাথর দিয়ে। প্রাসাদে রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসা ঘর, দরবার হল, বিলিয়ার্ড খেলার জায়গা। এইখানে বড় আকর্ষণ হচ্ছে সংগ্রহশালা। মোট 4077টি নিদর্শন আহসান মঞ্জিলের 30টি কক্ষে প্রদর্শন করা আছে। আর 9টি কক্ষ আগের মতনই সাজানো আছে। 1992 সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রদর্শনের জন্য আছে বড় বড় আয়না, সিন্দুক, তারপরে ডাইনিং রুম, ড্রয়িং রুমে তাদের টেবিল চেয়ার, তারপরে এই তো হাতির মাথা যেটা একদম আসল, তাদের ব্যবহৃত অলংকারকৃত রৌপ্য ফুলদানি, চীনামাটির ও কাচের থালাবাটি, অনেক অনেক ঐতিহ্যময় জিনিস তারা এগুলো ব্যবহার করতেন। আর এইখানে আমরা জানতে পারি যে 19 শতকের মাঝামাঝি থেকে প্রায় 100 বছর এটি ছিল বাংলার প্রধান রাজনৈতিক কেন্দ্র। আর পরে 1906 সালে এখানে মুসলিম লীগ গঠন করে। এইখানে লর্ড কার্জন অতিথি হিসাবে বেড়াতে এসেছিলেন। আর এইখানে অনেক বড় বড় যত রাজনৈতিকগণ আছে সবাই এখানে বৈঠক করেছেন ও থেকেছেন। প্রাসাদের দক্ষিণের বারান্দার দিকে, দোতলার বারান্দা থেকে একটি সিঁড়ি বাগানের দিকে নেমে গেছে। আর এই বাগানে অনেক ধরনের সবুজ গাছপালার সমারোহ, ফুল গাছ দিয়ে ভর্তি। আর একটা ছিল ভিতরের দিকে অন্দরমহল, আমরা সেখানেও যাই। তো ওইখান থেকে ঘুরে আমরা চলে গিয়েছিলাম সদরঘাটে, ওইখানে লঞ্চ যাওয়া দেখব বলে। তো তখন লঞ্চ ছাড়ারও সময় হয়ে গিয়েছিল, বাট আমরা বেশি টাইম নিচ্ছিলাম না। আমরা ডিঙি নৌকার ওদিক থেকেই দেখে টেখে ঘুরে তারপরে সরাসরি চলে আসি পুরান ঢাকার খাবারের স্টলগুলোর ওদিকে। আর এখানে আমরা খাবারের একটা দোকানে ঢুকেও পড়ি।
তারপরে আমরা নিই রুমালি রুটি, পেশোয়ারি চিকেন, বিফ রেজালা আর নিহারি। বিফ রেজালা নিহারি এগুলি তো আমরা খাই, বাট পেশোয়ারি চিকেনটা ট্রাই করা হয় নাই। তো এই প্রথম আমরা সবাই মিলে এই পেশোয়ারি চিকেনটা খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে এই দোকানের সবগুলো খাবার অসম্ভব মজা ছিল। এরপরে আমরা চলে যাই বিউটির লাচ্ছি খেতে। পুরান ঢাকায় এসেছি আর বিউটির লাচ্ছি খাবো না তাই কি হয়? তো ওইখানে মামা এভাবে লাচ্ছি বানিয়েছিল আর আমরা খেয়ে দিয়ে তারপরে চলে আসি পান খেতে। পুরান ঢাকার আর একটা বিখ্যাত জিনিস হচ্ছে পান। আর এই তো দেখুন মামা কত ধরনের মশলা দিয়ে পানটা তৈরি করছে। আর এই পানগুলোতে মনে হয় উনি 20 থেকে 25টার মতন মশলা ইউজ করেছেন, আর খেতেও বেশ মজা লাগে। তো এই তো আমরা এইভাবে ঘুরে টুরে প্রাচীন নিদর্শন দেখে পুরান ঢাকার খাবারগুলো ট্রাই করে বাসায় ফেরার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো এই তো মেট্রোতে করে আমরা আবার বাসায় যাব। তো আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানাবে। ধন্যবাদ।